আচ্ছা, অলরাইট, আমরা তাহলে শুরু করি। এমনি আগের সেশনগুলোতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, নাও ইজ এ গুড টাইম টু অ্যাকচুয়ালি রেজ দোজ ইস্যুস। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই তাতে, নো প্রবলেম। So since I don't hear anybody saying anything, I think I better assume that আমি একটু সাউন্ড দুটোরই বাড়িয়ে দেই। Alright, so one of the promulgations of Einstein is that this comes with general relativity required, যে এই ভিন্ন ভিন্ন দুটো যে গ্র্যাভিটেশনাল ম্যাস, যেটা হচ্ছে gmm/r² ঢোকে, আর যেটা হচ্ছে ম্যাস যেটা F equal to ma বা P equal to mv, P equal to mv is the right definition, তার ভেতর ঢোকে, এই দুটোই সমান। এটার পেছনে কারণ কি? তার কারণ হচ্ছে এটা কিছুটা হিস্টোরিক্যাল ব্যাপারও আছে। আমি একটু পেছন দিকে যাই। তাহলে প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে গ্যালিলিওস প্লাস এগেইন আবার নিউটন, মানে এই দুজনকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব না। গ্যালিলিও হচ্ছে এক্সপেরিমেন্টাল বেসিস, and Newton had the what is the right word to use, philosophical basis behind this. সেটা হচ্ছে আমরা ডেফিনিশন দুটো দেখি। দেখা যাক যে আমার যখন ইনার্শিয়াল মাস, সেটা হচ্ছে ফোর্স, এটা ফলোজ when the mass is a conserved quantity, এটা আমার ইনার্শিয়া থেকে আসে। এখন এফ কি? এফ হচ্ছে কজ, যেটা সিস্টেমের উপর কাজ করে। আমরা কিন্তু এফ ইকুয়াল টু এম এ বলি, দ্যাট ইজ নট এ ডেফিনিশন, দ্যাট ইজ এন ইকুয়েশন। ইকুয়েশন যখন বলি তার দুটো সাইড থাকে, এ ইকুয়াল টু বি, এটার মানে হচ্ছে এ একটা সত্তা, বি আর একটা সত্তা, দু জিনিস, কিন্তু যখন ইকুয়ালিটি করি তখন দুটো জিনিসকে, কনসেপ্টকে আমরা দুটাকে সমান দেখাই। ঠিক আছে, ফিলোসফিক্যালি। এটা কিন্তু যারা আপনার প্রোগ্রামিং একটু জানেন, দুটো টাইপের অপারেশন। একটা হচ্ছে যেমন ধরেন আমি জানি, আপনার কোন ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে করতে বাধ্য করে, সি না পাইথন? সি। সিতে আপনারা নিশ্চয়ই এই জিনিসটা করেছেন, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এইটা, দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে বি এক্সিস্ট করে, আমি এ একটা স্লট তৈরি করলাম, সেখানে বিটাকে সেই জায়গায় প্লেস করলাম। ঠিক আছে, এটা কিন্তু ইকুয়ালিটি না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর ইকুয়ালিটি হচ্ছে উপরেরটা। আমরা যখন ইকুয়েশন ফিজিক্সে বলি তখন উই মিন দ্য টপ থিং, নট দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ইজ পার্ট অফ দ্য ডেফিনিশন। ঠিক আছে, সো এখন এটা ইকুয়াল টু, যদি আমি ফোর্স লর দিকে তাকাই, কি ফোর্স সিস্টেমের উপর কাজ করছে সেটা যদি মেজার করতে চাই, সেটা হচ্ছে ইনার্শিয়াল মাস টাইমস দ্য অবজার্ভড অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে এফেক্ট, ফোর্স হচ্ছে কজ। এখন এই কজটা কি? যদি আমরা গ্র্যাভিটেশনাল কজ হয়ে থাকে, সেটাকে আমরা লিখবো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, এই জি টাইমস গ্র্যাভিটেশনাল মাস। অতএব যে অ্যাক্সেলারেশন যেটা আমি দেখবো সেটা হবে ফিল্ড স্ট্রেংথের সমানুপাতিক, তাই না? এই ইকুয়েশন থেকে তাই বেরিয়ে আসলো, এবং সেটা একই দিকে হবে। সো if we have a case যেখানে ইনার্শিয়াল মাস আর গ্র্যাভিটেশনাল মাস ভিন্ন ভিন্ন, তাহলে একই জায়গায় ভিন্ন ভিন্ন টাইপের ম্যাটার, ভিন্ন ভিন্ন অ্যাক্সেলারেশন থাকবে। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করি, এবং এক্সপেরিমেন্ট করলে, দিস ইজ অবজারভেশন অফ সো কল্ড গ্যালিলিওস অ্যাপোক্রাইফাল এক্সপেরিমেন্ট। অ্যাপোক্রাইফাল মানে এটা আদৌ তিনি করেছেন কিনা জানি না, এটা কোনো রেকর্ড নাই, এটা মৌখিক লোকমুখে চলে আসা। তো সেই এক্সপেরিমেন্ট অনুসারে ভারী বল আর হালকা বল একই সাথে পড়েছে। সেটা অবশ্য নিউটন এক্সপেরিমেন্ট করেছেন, সেই পালক আর হচ্ছে সোনার গিনি and feather experiment. I hope you are aware of this fact. The same experiment actually has been done on the surface of the moon. এটা বোধহয় অ্যাপোলো 15 বা 16 এর যারা গেছিলেন, তারা একটা পালক আর একটা হাতুড়ি একই সাথে ছেড়ে দিয়েছিলেন, একই সাথে চাঁদের মুখে পড়েছে। So therefore we learn that
this is sort of like universal. এখন এটা maybe stretching is much, কিন্তু মোটামুটি ভাবে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট আমাদের জানা আছে সেখানে এক্সপেরিমেন্টে দেখা যায় যে কোনো একটা পয়েন্টে অ্যাক্সেলারেশন আর এই গ্র্যাভিটেশন সব অবজেক্টই একই অ্যাক্সেলারেশনের পথে, কারণ কজ একই, গ্র্যাভিটেশন, কিন্তু ভিন্ন ভিন্ন ম্যাসের অবজেক্ট। তাহলে আমরা যেটা এখান থেকে লার্ন করলাম যে এক্সপেরিমেন্ট শোজ যে an acceleration is the same for all objects. So therefore, if not equal, AMI আর MG ভিন্ন ভিন্ন ইউনিটে মেজার করলেও তাদেরকে আমি মেজার করে আমি একই ইউনিট ব্যবহার করলে সেটা একই সমান হয়ে দাঁড়াতে পারে। So this is a very, very important thing. This is something goes feeds into, this is an assumption. Assumptionের পেছনে experimental fact গেছে, কিন্তু this is a key assumption in general relativity. সেটা কি? যে no experiment in a small region of space-time. Small region কেন বলছি? সেই ইকুয়ালিটিটা প্রত্যেকটা পয়েন্টে ভ্যালিড। সো আমি যখন এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট আমি একটা পয়েন্টেই করি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কিন্তু অন্য জায়গায় এক্সপেরিমেন্ট করি না। এখন আমি হয়তো বলতে পারি যে না, আমি এখান থেকে আমি ইলেকট্রিসিটি এক্সপেরিমেন্ট কন্ট্রোল করতে পারি, কিন্তু ফেনোমেনাটা কিন্তু ওইখানেই হচ্ছে, আমি ইনফরমেশনটা এখানে ট্রান্সফার করছি। তো এই জন্য সবসময় স্মল রিজন অফ স্পেস টাইম can distinguish between the two masses. এটা হচ্ছে ফান্ডামেন্টাল assumption in GR বা জেনারেল রিলেটিভিটি। হ্যাঁ, এটার পেছনে এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু এক্সপেরিমেন্ট দিয়ে আমার চোখ কান খুললো এবং আমি এটাকে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসেবে নেব, এবং এটাকে অনেক সময় আমরা উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বলি। এটা উইক কেন, আমি এটার ভিতরে যাব না। দেয়ার আর স্ট্রং ভার্সনস। স্ট্রং ভার্সনে ওকে, আমি স্ট্রং ভার্সনেও আসবো, কিন্তু এটা হচ্ছে the basic tenet behind this. So notice this is slightly different than what you do in electromagnetism. Electromagnetism এর ক্ষেত্রে আমি কি করতাম, ধরা যাক এটা আমি এই অবজেক্ট আছে, আমি একই রকম ইকুয়েশন লিখতে চাই। ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিজম আমি এম দিয়ে লিখছি, আমরা কি লিখি? ইলেকট্রিক ফিল্ড টাইমস চার্জ, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর সেটা হবে ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। তাহলে সেখানে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন হবে কিউ বাই এম ইন্টু ই। তার ইটা বাহির থেকে দিচ্ছি, অতএব অবজেক্টের ম্যাস একই থাকলেও ভিন্ন ভিন্ন চার্জের জন্য ভিন্ন ভিন্ন অ্যাক্সেলারেশন হবে, এবং সেটা আপনারা জানেন যে যেমন ধরেন পজিটিভ চার্জ একদিকে যায়, নেগেটিভ চার্জ আরেকদিকে যায়, এবং চার্জেস অবজেক্ট আনএফেক্টেড থাকে, তাই না? সো এই একই জিনিসটা এই ক্ষেত্রে খাটে না, কিন্তু যদি এরকম হতো যে চার্জ এবং ম্যাস সমানুপাতিক, এক্স্যাক্টলি সমানুপাতিক সবার জন্য, ইউনিভার্সাল, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু অবজেক্টকে আলাদা করতে পারতাম না। So this is why the difference between electricity and magnetism happens. Okay, এবং এটা আমরা ম্যানিফেস্টেশনও একটু ইন্টারেস্টিং ভাবে দেখব, ঠিক আছে? এখন আমি এটার হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? লেটস নাও লুক এট ইট। স্ট্রঙ্গার ভার্সন যেটা এই প্রিন্সিপালের, সেটা হচ্ছে এই স্ট্রঙ্গার ভার্সন, উইক লিখতে গেছি, আমি এটা কোথায় খত খেয়াল আমি নিজেই বুঝতে পারি না মাঝে মধ্যে। Okay, fine, this is better. So stronger version, আবারও সেই in a small space time region, আমি প্রথমে লিখি তাহলে আমি এটা এক্সপ্লেইন করবো একটু পরে। হ্যাঁ, small region of space time, a gravitational field
কেন গ্র্যাভিটেশন হঠাৎ করে আসলো আমি সেটা আসবো। হ্যাঁ, ক্যান বি eliminated by a suitable acceleration. হ্যাঁ, আমি এখানে that is in a non, আচ্ছা এটা সুন্দর করে গুছিয়ে দেখি, in a non-inertial frame. আচ্ছা, আই হোপ আপনাদেরকে আমার নন ইনার্শিয়াল ফ্রেম বলতে খুব একটা বেশি বেগ পেতে হবে না। ইনার্শিয়াল ফ্রেম তো মনে আছে আমরা কিভাবে ইনার্শিয়াল ফ্রেমকে ট্যাগ করেছি, ক্যান এনিওয়ান রিমাইন্ড মি? ভেলোসিটি সেম থাকবে, ভেলোসিটি সেম থাকবে, অ্যাবসলিউটলি সেম মানে কনস্ট্যান্ট থাকবে, তাই না? আমরা একটু ম্যাথমেটিক্যালি মোর প্রিসাইজ স্টেটমেন্টের দিকে যাই তাহলে খুব ভালো হবে। আমি জানি না আমার যেটা সমস্যা হচ্ছে, আমরা সবসময় এই ফিজিক্সকে খুব সময় ভাবে যে স্ক্রু টাইট করা এই টাইপের জিনিসভাবে চিন্তা ভাবনা করি, ল্যাব বিশেষ করে। এটা ঠিক 1920 সালের দিকে এই ল্যাবগুলো এরকমই ছিল, কিন্তু এখন কিন্তু ল্যাব ইজ ভেরি মাচ অটোমেটেড, মানে কম্পিউটারে কাজ করার মতো, খুব একটা ডিফারেন্স। মেশিন ধরে টানাটানি করি না আমরা, মেশিন ধরে টানাটানি করার কাজগুলো এখন ইঞ্জিনিয়ারদের। বেশিরভাগ কাজ এগুলো ইঞ্জিনিয়াররা করে, আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিই। সো আমরা হয়তো তাদের থেকে কম পয়সা কামাতে পারি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইন্টেলেকচুয়ালি উই আর ফার সুপিরিয়র টু দ্যাম। অন্তত এইটুকু আমাদের কিছুটা গর্ব করা উচিত, কিন্তু আমরা বোধহয় আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে আমরা সেই সুযোগটা পাই না। যাই হোক, বাট ইয়েস ইউ আর অ্যাকচুয়ালি হেড অন, রাইট অন পয়েন্ট, যে নন লিনিয়ার ফ্রেম হচ্ছে যেটা অ্যাক্সিলারেটিং ফ্রেম। এখন এই জিনিসটাকেই আইনস্টাইন ব্যবহার করলেন কিভাবে? আমরা একটা ছোট একটা এক্সপেরিমেন্ট করি, সেটা অনেকে এটা জার্মান ল্যাঙ্গুয়েজ এগুলো টাইপের গ্রানকেন এক্সপেরিমেন্ট বলে। বাংলায় যদি আমি ট্রান্সলেট করতে চাই, ইংরেজিতে এই শব্দটাই ব্যবহার হয়, গ্রানকেন। কিন্তু এটা মিন করে কি, আমি একটা এক্সপেরিমেন্ট রিয়েলি করতে পারবো না, কিন্তু মানসিকভাবে আমি চিন্তা করবো যে এই টাইপের এক্সপেরিমেন্ট করা যায়। তো সেই এক্সপেরিমেন্টটা কি দেখা যাক। আমরা কিন্তু প্রথমে একটা অ্যাসাম্পশন করে আমরা নিচ্ছি যে আমরা ফিজিক্সে যা কিছু ডেটা কালেক্ট করি সেটা হচ্ছে অবজারভেশন থেকে। আই হোপ ইউ রিমেম্বার দ্যাট। এটা আমার মাথায় কিন্তু খুব ভালো করে গেঁথে নিতে হবে। আমি যাহা ওই যে ইয়ের মতো আছে না, বাল্মীকির কথা, কবিতা অনুভূমি, এটা কি জানি আমার পুরোটা মনে নেই, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, মানে সাহিত্যিকের এই সাহিত্য রচনা করে ইতিহাস হবে সেটাই যেটা তুমি রচনা করবে। হ্যাঁ, তো আমরা তাহলে ঠিক একই জিনিস করি। ওকে, লেটস সে আমি আমার এই যে স্মল স্পেস টাইম রিজন, তার মানে আমি এক্সপেরিমেন্ট করব হচ্ছে খুব ছোট্ট একটা স্পেসের ভেতর এবং অল্প সময় ধরে। অলরাইট, দিস হোয়াট ইট মিনস, স্মল ইন স্পেস এন্ড অলসো স্মল ইন টাইম ইন্টারভাল। তাহলে আমি এখানে চিন্তা করব, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং সে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সপেরিমেন্টটা কিভাবে চিন্তা করবে। ওয়েল, আমরা নিউটনের ইনফারেন্সে বলি যে একটা আপেল আছে আমার কাছে, ওকে, বাঙালি হলে আপেল থাকবে না, থাকবে হাতে আম, এবং আমার একটা ওয়েইং মেশিন আছে, ঠিক আছে? সো ওয়েইং মেশিন আমি দাঁড়ালে আমি আমার ওজন 70 কিলো এরকম কিছু একটা পেলাম, এবং আপেল যদি আমার হাত থেকে ছেড়ে দিই সেটা মাটিতে পড়ে, এবং সেটা অ্যাক্সেলারেশন কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি সেখান থেকে ইনফার করবো কি, আই অ্যাম অন প্ল্যানেট, পৃথিবীর বুকে আছে। আমার কিন্তু অন্য কিছু থেকে জাননা টান্না কিছু নেই, ঘরের ভিতরে আটকা, আমি আই হ্যাভ নো ক্লু হোয়াটসোএভার আমি কোথায় আছি। কিন্তু আমি এই এক্সপেরিমেন্ট দুটো করতে পারি, যে আমি ওয়েইং মেশিনের উপর দাঁড়াতে পারি এবং আমি একটা আম বা ডাব বা এই ক্ষেত্রে হচ্ছে আপেল, এটা হাত থেকে ফেলে দিতে পারি। আপেল বলবো কারণ হচ্ছে নিউটনের হাতে নাকি মাথায় আপেল পড়তো, রাখতে তার মাথায় পড়েনি, উনি দূরে দাঁড়িয়ে দেখেছেন ডিনারের পরে। এটা ওই আপনাদেরকে বলেছিলাম যে কার বই, চন্দ্রশেখরের বই, চন্দ্রশেখরের বইয়ের ভেতরে এটা প্রথম দিকে খুব সুন্দর করে গল্পটা লেখা আছে। একটু মোটা বই, কিন্তু ইটস এ ভেরি নাইস রিডিং, এবং যদি বেসিক জিওমেট্রি জানা থাকে ইউ ক্যান ডিসাইফার যে সেই নিউটনের ল্যাটিনের লেখা একটা বিদঘুটে বই, সেটার ভেতরে কত জেম রত্ন লুকিয়ে আছে। ওকে, সো নেক্সট ফেজ হচ্ছে আমি এখানে ইফ আই অ্যাম অন ইন স্পেস
তাহলে আমি কি করব, এই ভদ্রলোক ভেসে বেড়াবে, আপেল অ্যাক্সিলারেট করবে না, এটাও ভেসে বেড়াবে, এদিক ওদিক যাচ্ছে। আর ওয়েইং মেশিনে যদি কেউ দাঁড়ায় তার ওয়েট হচ্ছে গিয়ে 0, কারণ কোনো গ্র্যাভিটেশন তাকে পুল করবে না। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করি, এটা আপনাদের বোধহয় জানা থাকার কথা। কেউ যদি রেজনিং হ্যারের বইটা একটু সিরিয়াসলি পড়ে থাকেন তাহলে সেখানেও এই উত্তরটা দেওয়া আছে, কিন্তু লেট মি টেস্ট। সেটা হচ্ছে, আমি মহাশূন্যে তো গ্র্যাভিটি নাই, আমি আমার ওজন মাপবো কি করে? কারণ মহাশূন্যচারীরা তো মহাশূন্যে বহু বছর, বহু কয়েক মাস ধরে অনেক সময় থাকে। তো তাহলে সেই যদি কেস হয়ে থাকে, তার ওজন বাড়ছে না কমছে, ওজন শব্দটাই ব্যবহার করছে কিন্তু এটা ওজন মাপার কোনো স্কোপ নেই, কারণ কোনো গ্র্যাভিটেশন কাজ করতে। কিভাবে সে বোঝে তার ভর বাড়ে না কমছে? ওজন বেড়ে যাচ্ছে না ওজন কমে যাচ্ছে, আবার ওজন শব্দটাই ব্যবহার করলাম। এনিবডি? শিখাতে গেলে আগে কি করতে হয়? তো সবাই শিক্ষক, শিক্ষকের প্রথম কাজ কি? কাঁসা? তার ওজন তো 0 হবে। ওজন 0 হবে, কিন্তু আমার ভর মাপবো কিভাবে? ভর তো ওখানে ভর তো ম্যাটারের পরিমাণ, তাই না? আমরা এইভাবে ভালগারলি বলি, তো কিভাবে মাপবো? সেটা স্থির থাকবে না। ভর তো চেঞ্জ হবে না স্যার। কেন? আমার কি হাড্ডি ক্ষয় হতে পারে না? আমার পেট খারাপ হলো, বডি থেকে প্রচুর লিকুইড বেরিয়ে গেল, আমার ভর কি এক থাকবে? শিক্ষকের প্রথম কথা হচ্ছে শেখা। এই প্রশ্ন উত্তর তো দিতে পারবেন না। ভেরি সিম্পল। একটা স্প্রিং এর সাথে যদি আমি কোনো ম্যাসকে ঝোলাই, গ্র্যাভিটি কিন্তু লাগে না। অল আই নিড টু অসিলেট ইট। অসিলেট করলে আমি যা ফ্রিকোয়েন্সি যদি বের করতে পারি, স্কোয়ার রুট অফ k/m থেকে আমি ইমিডিয়েটলি তার ইনার্শিয়াল ম্যাস বের করতে পারবো। এটা রেজনিং হ্যারেটের ভেতর সুন্দর ছবি দিয়ে আঁকা আছে। এক মহাশূন্যচারী বসে, সে একটা নৌকা পাওয়ার মতো সে একটা মেশিনের উপর বসা আছে। দিস ইজ হাউ ইউ মেজার। অলরাইট, এখন আমি যদি ফর এক্সাম্পল ঠিক এইটার উপরে বাইরে একটা হুক লাগিয়ে আমি এই দিকে আমি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে আমি এটাকে টেনে নিয়ে যাই, অ্যাক্সেলারেট করি, তাহলে ভেতরে কি হবে? আমি দেখব জড়তার কারণে সেই আপেল ঠিকই উল্টা দিকে 9.8 মিটার পার সেকেন্ড। এই যে আমরা জড়তা পড়ানোর সময় স্কুলে বাচ্চাদের বলি না যে চলমান গাড়িতে ব্রেক কষলে আমরা সবাই সামনের দিকে হেলে পড়ি, সেই একই কারণে এই সেই ঝুলন্ত যেটা ভেসে বেড়াচ্ছিল সেই আপেলটা 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণে স্পিডে অ্যাক্সেলারেশন সেটা উল্টো দিকে নিচের দিকে নেমে যাবে। এবং আমি যদি এর উপর দাঁড়াই, তাহলে ওয়েইং মেশিনের উপর আমার রেকর্ড করতে হবে। কি রেকর্ড করবে? এটা এক্স্যাক্টলি 70 কিলো। রাইট। তো আমার কিন্তু আর কোনো আইডিয়া নাই যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। আমি শুধুমাত্র আমার এই অবজারভেশন থেকে আমি কনক্লুড করব যে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড কত। আমি কি বলবো? যে আমি পৃথিবীর বুকেই আছি, কারণ এক্স্যাক্টলি সেম বিহেভিয়ারটা আমি পাচ্ছি। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইজ গিভেন ইন দিস ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল, যে আমি যদি একটা উল্টো দিকে অ্যাক্সেলারেশন দেই ছোট্ট এই জায়গার ভেতর, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর এই নন ইনার্শিয়াল মানে অ্যাক্সেলারেশনের ভেতর কোনো পার্থক্য নাই। নো এক্সপেরিমেন্ট ক্যান ডিস্টিংগুইশ। তুই বলে যদি আমি স্মলটা বাদ দিই, স্মলটা বাদ দিলে তখন যেটা ইন্টারেস্টিং জিনিস হবে সেটা হচ্ছে এই, আমি যখন অ্যাক্সেলারেট করি, অ্যাক্সেলারেটর সব জায়গায় কিন্তু একই রকম, কিন্তু আমি যদি একটা লার্জ স্পেসে করতে যাই গ্র্যাভিটেশনাল ফিল্ডে, তখন কি হবে? এক একটার অ্যাক্সেলারেশন এক এক জায়গায় এক এক রকম না? কারণ পৃথিবীর বুকে সেটা কাকে কোন দিকে টানবে? সেন্টারের দিকে। তাহলে আমি যখন বড় রিজনের ভেতর আমি যখন কম্পেয়ার করতে যাব, তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় আমার অ্যাক্সেলারেশন ভিন্ন ভিন্ন হবে। সেটা ওই পুরো ফ্রেমটাকে অ্যাক্সেলারেট করলে কিন্তু ওই বিহেভিয়ার আমি পাবো না। এক এক জায়গায় এক এক রকম ভাবে অ্যাক্সেলারেট করতে হবে।
ওটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে করা যাবে না। এই জিনিসটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা স্মল রিজন অফ স্পেস টাইম নেব। সরি আপনার থেকে আমি বকাবকি করলাম একটু আগে, কিন্তু সাপ কিন্তু সবসময় কামড়ই দেয়। সো আমার কাজ হচ্ছে বকাবকি করা। দিস ইজ হাউ আই হ্যাভ বিন ট্রেন্ড। আমার স্যাররাও বকাবকি করতেন, আমার সুপারভাইজার যার বয়স এখন 85 অনলাইনে এসে প্রত্যেকদিন আমাকে সকালে বকাবকি করেন, এই তুমি বেশি ক্যালকুলেশন করছো না, ইত্যাদি ইত্যাদি। তারা চিন্তা করেন আমার অবস্থা যদি এই হয়, আমার ঘাড়ের উপর যারা দাঁড়িয়ে আছে তাদের অবস্থা কি, তাদেরকে কতটুকু পড়াশোনা করতে হয়, আর তাহলে আপনাদের অবস্থা কোথায় বলেন? ডোন্ট টেল মি যে আমাকে হোমওয়ার্ক করতে হয়, তমুক করতে হয়। ওয়েল, ইউ কেম টু দিস জব precisely knowing what you will face. সেটা কমপ্লেন করার কোনো স্কোপ নাই। কিন্তু যেটা জরুরি যে আপনি যদি আপনার যে বক্সার কিন্তু সকাল উঠে বক্সিং প্র্যাকটিস করে, যে দৌড়ায় সে দৌড়ে প্র্যাকটিস করে। আপনার শিক্ষক আপনাকে কি করতে হয়? প্রথমে পড়ানো না, আপনাকে নিজেকে পড়াশোনা করতে। If you don't do that, you are getting behind in your skill. আমার একজন টিচার ছিলেন, আমি এখন বিদেশে গেছি, উনি এই নোবেল প্রাইজ উইনার ইয়াং এর সমসাময়িক, মানে তারা একই সাথে একই জায়গায় পোস্ট ডক ছিল। উনি বলতেন যে সকালে উঠে ইয়াং অফিসে এসে প্রথমে তার যা কিছু শেখার ইকুয়েশন আছে সে বসে না দেখে লেখা প্র্যাকটিস করতে, মুখস্থ মতে আর কি, যাতে সে ক্যালকুলেশন যাতে দ্রুত করতে পারে, যেন বই খুলে তাকে কোনো ফর্মুলা মুখস্থ না লিখতে হয়, এই জন্য সেই প্র্যাকটিসটা করতে। দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। অলরাইট, তাহলে এই জিনিসটা খেয়াল রাখি যে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল মানে ঠিক অপোজিট অ্যাক্সেলারেশন, ফ্রেমটাকে অ্যাক্সেলারেট করা, এটা এক্স্যাক্টলি একই রকম বিহেভ করে। এবং এইটা ব্যবহার করেই আমরা পুরো থিওরিটাকে কনস্ট্রাক্ট করব। তার আইডিয়াটা কি? আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডাইনামিক্স আমি জানি না, ধরে নেওয়া যাক আমি রিলেটিভিটির সময় লাইটের স্পিডে চললে বা খুব স্ট্রং অবস্থায় গেলে আই হ্যাভ নো আইডিয়া হোয়াট থিওরি ইট শুড বি। কিন্তু থিওরির এই প্রপার্টিতে থাকতে হবে যে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি নাও থাকে, সেখানে যদি আমি একটা অ্যাক্সেলারেশন তৈরি করি, তার বিহেভিয়ারটা এক্স্যাক্টলি গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতো হবে। কেন? এটার পেছনে কিন্তু আবার সেই ঘুরে উল্টে এই রুলটাই এসছে যে দুইটা ভর সমান। কারণ ভর যদি দুটো সমান হয় তাহলে অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটি এক্স্যাক্টলি একই রকম। এই ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা যে ইভেন উইক ভার্সনটা না থাকলে স্ট্রঙ্গারটা হবে না। ঠিক আছে? সো ধাপে ধাপে ধাপে। So once I have done this, let me now tell you what are the most important consequences এবং কি চেঞ্জ হবে। You notice যে আমরা একটা জিনিস কিন্তু সবসময় কিন্তু বলে আসি, আলো কেমন রেখায় চলে, আলো কেমন করে চলে, আমি কিন্তু লাইট মারি, লাইটটা কেমন ভাবে যায়? Straight line. Very good. So what's the special property of straight line? Can anyone tell me? এবং এই জিনিসটাও নিউটনের ল এর ভেতরে, নিউটনের সূত্রগুলোর ভেতরে আছে। আমি এমন একটা ল লিখতে চাচ্ছি, সেই লটা যেমন ক্ষেত্রে পয়েন্ট পার্টিকুলার ক্ষেত্রেও খাটবে, লাইটের ক্ষেত্রেও খাটবে, এরকম ভাবে আমি করতে যাচ্ছি। সো হোয়াটস দ্য স্পেশাল প্রপার্টি অফ স্ট্রেট লাইন? সরলরেখার প্রপার্টি কি? দুটো পয়েন্টের মাঝখানে যে স্ট্রেট লাইন যদি টানি, সেটার প্রপার্টি কি? Shortest distance. Minimum distance. Minimum distance. Absolutely. So light in the absence, এটা প্রথমে বলে রাখি, in the absence of gravity travels along a straight line. What's a straight line? A Shortest curve with the shortest distance between, পুরো ভেঙে লিখি এবং এটা দরকারও আছে, 2 points. কোন পয়েন্ট? এন্ড পয়েন্ট। ওই পাথের শুরু আর শেষ দেওয়া আছে, আমার এন্ড পয়েন্ট আছে। এই শর্টেস্ট ডিস্টেন্সের পাথ যেটা আছে সেটা একটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে জিওডেসিক। হিস্টোরিক্যালি এটা না জানলেও চলবে, হিস্টোরিক্যালের নাম কি তা জানি না, কলার কি নাম আমার জানা দরকার নেই, কলা কেমন করে খেতে হয় সেটা জানলেই হলো। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। সো আমি আবারও সেই এলিভেটরের ভেতর যাই।
শূন্য যদি থাকি তাহলে এইখানে আমার লোক দাঁড়িয়ে আছে, এই ওয়ালের ভেতর একটা টর্চ ফিট করা আছে যেটা রেডিও কন্ট্রোল দিয়ে অন অফ করা যায়, ঠিক আছে? সো শূন্য থাকলে আমি যখন রেডিও কন্ট্রোল দিয়ে এই লাইটটা অন করব, এই লাইটটা কিভাবে যাবে? সে একটা সরলরেখা যাবে, আমি জানি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড নাই। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা টার্ন অন করি, তার বিহেভিয়ার কি হবে? আইনস্টাইন আমাদের কি শিখিয়েছে? ওই বিহেভিয়ার যদি জানতে হয় তাহলে আমাকে উল্টো দিকে একটা অ্যাক্সেলারেট করতে হবে। What will I see? আমি তখন দেখবো এই লোকটা চলমান, সেটা অ্যাক্সেলারেটেড, কিন্তু লাইট যখন ছাড়বে সে তো আর সেই গ্র্যাভিটেশনটা ফিল করবে না। It will still travel in a straight line in as if it is here, কিন্তু অ্যাক্সেলারেট করলে কি দেখবে? এই লোক দেখবে এটা বেঁকে গেছে। Can you follow this argument or not? সো অ্যাক্সেলারেট করলে লাইটটা স্ট্রেট লাইন যখন যেত আনঅ্যাক্সেলারেটেড অবস্থায়, এখন অ্যাক্সেলারেটেড অবস্থায় এই লোক দেখবে লাইটটা বেন্ড হয়ে গেছে। So therefore, in the presence of gravity, because I just now apply this principle, in the presence of gravity, light will bend. নোটিস এখানে কিন্তু কোন রকম গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স, আমরা কিন্তু ফোর্সের কথা কিন্তু কিছু বলছি না, এবং যেটা জরুরি সেটা হচ্ছে লাইটের কিন্তু কোনো ভর নাই। ভর না থাকাতে তার উপর নিউটনিয়ান পিকচারের ওই gm/r² খাটে না। এটা একটু স্কেরি একটা জিনিস, কিন্তু এটা আমি মাথার ভেতর প্রথমে একটু আমাদেরকে সেটেল হতে দেই। বাঁকার তাহলে রিজনটা শুধু গ্রাভিটির কোন ধর্মটা হইল? এই তো প্রথম কথাটা, ইউ হ্যাভ টু আস্কিং এ কোয়েশ্চেন ইউ ক্যানট আস্ক। এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই, ফোর্স দিয়ে আমরা কথা বলবো না, আমরা বলবো হচ্ছে জাস্ট, এটা হচ্ছে নট এ ডাইনামিক্যাল কোয়েশ্চেন, দিস ইজ এ কিনেম্যাটিক্যাল কোয়েশ্চেন। আমি একটা ফ্রেমকে যদি অ্যাক্সেলারেট করি, আমার মনে হবে গ্র্যাভিটি কাজ করছে, কিন্তু গ্র্যাভিটিকে এখানে আদৌকে আসল কোনো গ্র্যাভিটি ছিল, কোনো ফোর্স ল ছিল? ওই যে উপরে হুক ধরে টানছি, এই হুকের দড়ি দিয়ে কি এই আপেলকে ধরে টানা হচ্ছে? না, আপেলের উপর কিন্তু কোনো ফোর্স কাজ করছে না, কোনো কজ কাজ করছে না, কিন্তু এফেক্ট হবে, এটার বিহেভিয়ারের এফেক্ট হবে অ্যাজ ইফ ইট ইজ বিং সিন as something being accelerated with respect to this observer. বাহির থেকে যদি কেউ তাকায় সে দেখবে কোনো কাজ না। So there are two type of forces. One is inertial force, যেটা হচ্ছে নিউটনের F = mma, আর আরেকটা হচ্ছে কি নন ইনার্শিয়াল ফোর্স, যেটা হচ্ছে ফ্রেম চেঞ্জের জন্য যে অ্যাক্সেলারেশনটা, মানে যে অবজারভেশনটা আমি দেখবো, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল। কেন এগুলো কি পড়ানো হয় না মেকানিক্স করানোর সময়? একদম প্রথম দিকে ইনার্শিয়াল ফোর্স, নন ইনার্শিয়াল ফোর্স, যেমন কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল কি আসল কোনো ফোর্স? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? টেল মি। দেখেন আমি কিন্তু ধরে ধরে বসে সরে আকার, অন্তস্থ জ এগুলো কিন্তু করাতে পারবো না, প্রতিক্রিয়া বল স্যার। কিন্তু হোয়াট ইউ শুড ডু, যে আমার এই জায়গায় সমস্যা আছে, আমি লিখে রাখবো এবং বাসায় গিয়ে বইটা খুলে একটু পড়বো। ওই কেউ কিছু বলছেন না তো? প্রশ্নটা একটু জোরে। আর ওই যে কেন্দ্র বিমুখী বল, এটা তো স্যার হলো রোটেশনের কারণে তৈরি হয়। এটা তৈরি হয় না, এটা আবার দেখে মনে হবে এটা অ্যাক্সেলারেশন, এটা বল না, এটা হচ্ছে ফ্রেম চেঞ্জের কারণে আমাকে মনে হবে যে আমি আমি এটা একটা বেঁকে যাচ্ছে। সো এখানে কিন্তু সবচেয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে,
সব অ্যাক্সেলারেশন কিন্তু ফোর্সের কারণে হয় না। ফোর্স হচ্ছে কজ ফ্রম আউটসাইড, একটা কজ থাকতে হবে। কেন্দ্র বিমুখী বলের কিন্তু কোনো কজ নাই, এটা একটা এফেক্ট আমি দেখি। জি স্যার। তাহলে এই যে এখানে ওই যে উনি যেটা প্রশ্ন করলেন যে লাইটটা বেন্ড হয়ে যাচ্ছে থেকে, এই প্রশ্নটা করার কোনো মানে হয় না, কারণ এটা একটা এফেক্ট আমি দেখছি যার কোনো কোনো কজ নাই। কজটা হচ্ছে জাস্ট ফ্রেম চেঞ্জ, কিন্তু কোনো বাহ্যিক কোনো একটা চার্জ বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড এগুলোর কারণে এটা হচ্ছে না, এটা জাস্ট ফ্রেম চেঞ্জের কারণে হচ্ছে। আমি যেটা সবচেয়ে আমি কষ্ট পাই ইদানিং সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্স টিচারকে দিনকে দিন দে আর বিকামিং লেস অ্যান্ড লেস লজিক্যাল। ফিজিক্স একটা সাবজেক্ট, এখানে লজিক্যালি কথা বলতে হয়, এবং আমার মনে হয় এই প্র্যাকটিসটা ইনকালকেট করা হচ্ছে না। যে আমরা জাস্ট সিম্পলি কতগুলো ওহী নাজিল হওয়ার মতো নিলাম এবং সেটাই আমি গড়গড় করে মুখস্থ করে চালিয়ে দিচ্ছি। ইমানের ক্ষেত্রে ওটা একটা প্রযোজ্য আছে, কিন্তু ফিজিক্স ইজ নট এ সাবজেক্ট লাইক দ্যাট। এটা লজিক্যালি, যদি এটা লজিক্যালি না হয়, যতই সুন্দর লোক, আইনস্টাইন লাইফে প্রচুর ভুল করেছেন, জাস্ট বিকজ এটা আইনস্টাইন বলেছে দেখে সেটা আমি মেনে নেবো, এটা পীর সাহেবের কথা লাগে। দেয়ার ইজ নো পীর। হকিং বলুক, হকিং এর বাবা বলুক, হকিং এর চাচা বলুক, ইফ ইট ইজ রং, ইট ইজ রং। আলটিমেট টেস্ট কামস ফ্রম এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে এর মানে হচ্ছে এই যে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের প্রেজেন্সে লাইট উইল ট্রাভেল along a curved path. This is the important thing. And এটা যদি করতে যাই তাহলে আমাকে নেক্সট আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আইনস্টাইন এই যে লাইট বেন্ডিং এর যে কনসেপ্ট, এই যে থিওরি যেটা বললাম, এটা 1909 সালে উনি বের করে বসে আছেন, কিন্তু এটা ঠিক কিভাবে একটা ফ্রেমওয়ার্কের ভেতর দাঁড় করাতে হবে এটা তিনি বুঝতে পারেননি, এবং এটার কারণও ছিল, ওটা তাকে দোষ দেওয়া যাবে না। সেটা হচ্ছে ওটার জন্য যে ম্যাথ দরকার ছিল, ওই সময় ম্যাথমেটিশিয়ানরা পাশাপাশি কমপ্লিটলি এর ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে কোনো ফিজিক্সের কোনো সম্পর্ক ছিল না ম্যাথমেটিশিয়ানদের সাথে। ম্যাথমেটিশিয়ানরা নন ইউক্লিডিয়ান জিওমেট্রি তৈরি করার চেষ্টা করছিলেন, এবং এই জিনিসটা মোটামুটি ভাবে এটার ম্যাথামেটিক্সটা তৈরি হয়ে যায় 1912 সালের দিকে। কারণ আইনস্টাইনের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে তিনি এই ম্যাথটা খুব ভালো করে জানতেন না, স্বাভাবিক, কারণ এই মুহূর্তে ঠিক ম্যাথে যে কাজটা চলছে, আমাদের এই সবচেয়ে বেস্ট যে ফিজিসিস্ট, তাকে চট করে দিলেও সে বুঝতে পারবে না, তাকে কিছু লোক লাগবে যে তাকে এই জিনিসটা শেখাবে। এবং এই মুহূর্তে আমাদের ফিজিসিস্টদের ভেতরে যিনি টপ থিওরিটিক্যাল ফিজিসিস্ট, তার নাম হচ্ছে এডওয়ার্ড উইটন, প্রিন্সটনে আছেন। কিন্তু তিনি প্রিন্সটন থেকে কিভাবে কাজ করে, আমার এক ছাত্র তার সাথে পোস্টডক ছিল। সো এই কাজটা তিনি করতে পারেন দ্রুত, কারণ তার চারপাশে ভালো ম্যাথমেটিশিয়ান আছে যারা তাকে ধরে ধরে যে সমস্যায়, এই বাবা ম্যাথমেটিক্স এর লোক, তুমি আমাকে একটু হেল্প করো, এই জিনিসটা কেমন করে কোত্থেকে শিখবো, এই সুবিধাটা তার আছে। কিন্তু বাংলাদেশে যেটা সমস্যা হয়েছে, আমি জানি না আপনাদের ম্যাথমেটিশিয়ান কলিগরা কি করেন, এরা বাংলাদেশের ম্যাথমেটিক্স এখন 300 বছর পিছনে টিকে আছে, তারা সব এই কি বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর বাইরে আর কিছুতে এগোতে পারে নাই। দিস ইজ দ্য প্লেন ফ্যাক্ট, এবং এই যে এটা রেকর্ড হচ্ছে, আই এম কমপ্লিটলি গোয়িং টু স্টিক টু দিস স্টেটমেন্ট। এটা আমাকে কেউ যদি বলে আপনি এই কথা বলেছেন, আমি বলবো হ্যাঁ আমি বলেছি, এটাতে কোনো আদালত অবমাননা হয়নি, ঠিক আছে। সো এই জিনিসটা করার পেছনে একটা কারণ আছে, আমরা আই হ্যাভ টু টেল ইউ অ্যাবাউট সামথিং। এর আগে আমরা কি ধরে নিয়েছি, যে আমি যদি স্পেস টাইমের ভেতর লাইটকে দেখি, যদি গ্র্যাভিটেশন না থাকে তাহলে দুটো পয়েন্টের লাইট মাঝখানে কিভাবে যাবে, আমরা একটু আগে আলাপ করেছি, সেটা এক্সটি ডায়াগ্রামে সেটা দেখাবে যে 45 ডিগ্রিজে, কিন্তু 45 ডিগ্রিজে কিভাবে যাবে, স্ট্রেট লাইনে, ঠিক আছে। এখন if I move in the presence of gravity, তাহলে সেই সেম লাইটটা will not look like a straight line. In general, that will look like a curved line. কিন্তু straight line হচ্ছে, it is the shortest path. এই প্রপার্টি তার রয়ে গেছে, এটা একটা shortest path in flat space. আর এখন এই যে পাথটা যাবে, এটাও হবে শর্টেস্ট পাথ
but in a curved space. Property একই থাকবে কিন্তু এইখানে সরি curved space. হোল আইডিয়া হচ্ছে যে আমার ওকে ফ্ল্যাট স্পেস টাইম, আই উইল বি কেয়ারফুল, স্পেস বলে কোনো কিছু নাই, আমরা স্পেস টাইমে কাজ করব। ওখানে আমি একটা জিনিস বলতে আগের পার্টে ভুলে গেছি, আই উইল মেনশন দিস, যে আমরা অ্যাকচুয়ালি যা কাজ করি স্পেস আর টাইম এই শব্দ দুটাকে আমরা আলাদা করে এসেছি, কিন্তু যে জিনিসটা পরে আমরা রিয়ালাইজ করি সেটা হচ্ছে স্পেস টাইম টাইম ভিন্ন ভিন্ন শব্দ না। ওই যে রোটেশন যখন হয়, রোটেশন করলে আমি এক্স আর ওয়াই আলাদা আলাদা করে বলতে পারবো না, যখন আমি ট্রান্সফরমেশনটা করি, ট্রান্সফরমেশন করলে এক্স আর ওয়াই মিক্স হয়, তাই না? রোটেশনে x goes to x prime cos theta x minus y sin theta, so এটা x আর y মিক্স করে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? বললে একটু জোরে বলবেন। তো লরেন্স ট্রান্সফরমেশন যখন করি তখন দেখি যে আমি x আর y এর ভেতর কোনো কিছু হয় না, x আর t মিক্স করে, so it is like as I said rotation in space time. So এখন যে জিনিসটা আমরা এখানে রিয়ালাইজ করলাম, যে জিনিসটা সবচেয়ে জরুরি, যে আমরা we do not work in space nor we work in time, we work in space time. This is the thing আমি ওই গত লেকচারে হ্যামার করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই শব্দটা বলতে ভুলে গেছিলাম। So keep this in mind. So lesson from lecture 2 আমি এখানে লিখে দেই। We reside in space-time, not just space and not just time. Motion থাকলে space নাই, সরি মোশন না থাকলে স্পেস নাই, শুধু টাইম ডিলিভ হয়ে যায়। তো যেই মাত্র আমার মোশন থাকে তখন আমার টাইমও লাগবে, স্পেসও লাগবে। এখানে একটা ডাইগ্রেশন দিকে একটু আমি যাই। ডাইগ্রেশন মানে একটু অন্যদিকে আলাপ করা। ইকরা, এটাই কিন্তু আমাদের ফার্স্ট কালাম, মানে কি পড়ো। So if you don't do that, you are not doing your saying your prayers. That's part of the prayer too. Digression হচ্ছে simultaneity. এটা অ্যাকচুয়ালি এটা হ্যামার করার আমার কথা ছিল, আমার মাথায় ছিল না, এখন এইমাত্র কথা বলতে গেলাম। Simultaneity is not an absolute concept. What do I mean by that? Okay, let's now look at the following. আমি একজন অবজারভার নিলাম যে স্টেশনে সে দাঁড়িয়ে আছে এবং তার থেকে ইকুইডিস্টেন্স দুটো পয়েন্ট আছে, একটা পি আর একটা কিউ। এই ডিস্টেন্সটা যদি হয়ে থাকে হচ্ছে ডি, এই ডিস্টেন্সও ডি, ঠিক আছে? তাহলে এই দুটোতে যদি একই দুটো ইভেন্ট ঘটে এবং এখান থেকে লাইট রে 45 ডিগ্রিজে আসবে, এটা কিন্তু স্পেস টাইম ডায়াগ্রাম, এটা টি, এটা এক্স, এটাও তাহলে 45 ডিগ্রিজে এদিকে আসলো, ঠিক আছে? তাহলে দুটার থেকে দুটো ইভেন্ট, দুদিকে দুটা পটকা বাস্ট করলো, দুটা পটকা থেকে সে সাউন্ড একই সময় শুনলো, তখন সে কি বলবে যে পটকা দুটো একই সময় বাস্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এই অবজারভার চলমান অবস্থায় থাকে, পয়েন্ট দুটো আগের জায়গায় থাকলো পি আর কিউ, তাহলে এইটার পাথ আমি দিলাম হচ্ছে এখন একই পয়েন্ট থেকে, বাট ইটস মুভিং। সো হোয়াট উইল হ্যাপেন, এটা লাইট 45 ডিগ্রিতে আসছে আর এটা লাইটও 45 ডিগ্রিতে আসছে, একই সময় পাবে? কিউটা আগে শুনবে, কিউটা আগে শুনবে, পিটা পরে শুনবে। এক্স্যাক্টলি। যদি এটা উল্টো দিকে যায় তাহলে পিটা আগে শুনবে, কিউটা পরে শুনবে। সো দেয়ারফর ইউ সি, যে জিনিসটা সমসাময়িক আমরা বলি সেটা অ্যাকচুয়ালি অবজারভার টু অবজারভার ডিপেন্ড করে, এটা কোনো অ্যাবসলিউট স্টেটমেন্ট না। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে ইনভ্যারিয়েন্ট কিছু একটা থাকতে হবে, এবং সেই ইনভ্যারিয়েন্ট অবজেক্টটা কি? উই হ্যাভ অলরেডি সিন দ্যাট। এটা এই আমি এই একই স্লাইডের ভেতরেই আছে। You remember this combination.
এটা গেল কোথায়? হারিয়ে ফেললাম। এই T1 T2 প্রোডাক্ট যেটা আমি x স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বা টি স্কোয়ার মাইনাস x স্কোয়ার কোথায় গেছে? কোথায় হারালো সত্য? এখানে কোথাও আমি লিখেছি। ইয়েস, এই যে প্রোডাক্টটা, এটা একটা কনস্ট্যান্ট, which actually in both the languages you can see this will be t square minus x square. এটা ইনভ্যারিয়েন্ট। কিন্তু এটা কোথায় ইনভ্যারিয়েন্ট? এটা ইনভ্যারিয়েন্ট হবে ফ্ল্যাট স্পেসে, কারণ লাইট স্ট্রেট লাইনে চলছে। কিন্তু লাইট যদি কার্ভ লাইনে চলে তাহলে সেটা আর এই ফর্মে থাকবে, এটা অন্য কোনো ফর্ম থাকবে। হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দিস? দিস ইজ নাও লেট মি গেট টু। এবং এই জিনিসটা করা হয় invariance is not the time interval. Interval between two events, but rather the quantity t square minus x square. But rather of the quantity, which we will call space-time distance squared. Squared distance, না, distance squared. The কারণ আছে, আচ্ছা, space-time distance squared. মাহফুজ সাহেব আছেন? হ্যালো, নাকি উনি চলে গেছেন অন রেকর্ডিং অন করে দিয়ে? স্যার উনি মনে হয় একটু হসপিটালে গিয়েছেন। ও আই সি, উনি নিজে সুস্থ তো? হ্যাঁ, ওকে, পারহ্যাপস সাম অফ হিজ রিলেটিভ অর সামবডি ইজ। এখানে একটা জিনিস আমি মনে হয় যেটা আমার ধারণা, ওনারা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেক কিছু কিন্তু পজিটিভলি করতে পারেন। সেটা ভেরি সিম্পল। আমরা যে আমি যে এখানে যেগুলো লিখছি, হ্যাঁ, এইগুলো ওনারা ইচ্ছা করলে একটা নোট বইয়ের মতো করে বানিয়ে আমার সাথে ধরেন একটা বানালো, বানিয়ে আমাকে দিল। আমি রেকর্ডিং যেহেতু এই জন্য বলছি, ওরা যদি পরে শোনেন তাহলে এটা কাজে দেবে ওনাদের। সেখান থেকে ওনারা একটা নোটের মতো বানিয়ে আমাদেরকে দেখিয়ে এডিট করে দিয়ে আবার ওটা একটা নোট, ফাইনাল একটা ডকুমেন্ট হিসাবে রইল, ট্রেডিং ম্যানুয়াল হিসাবে। কারণ প্রত্যেকবার আমাদেরকে ডেকে ডেকে স্যার আসেন, বক বক করেন, এই সেই অকওয়ার্ড একটা জিনিস, তাই না? কিন্তু এটা যদি ডকুমেন্ট হিসাবে থাকে, তাহলে আপনারা তো এখানে এসছেন 38 জন, কিন্তু এই ডকুমেন্টটা ইচ্ছা করলে তারা 38 দুগুণে বা 38 10 380 জনকে দিতে পারেন। It is a much easier way of dispersing knowledge, including this recording. কিন্তু ইনক্লুডিং রেকর্ডিংটা আমি দিতে উৎসাহী হব না, কারণ সেখানে এই যে আপনাদের বকাঝকা করছি, এই জিনিসটা পাবলিক করার ইচ্ছা নেই। দিস শুড রিমেইন অনলি বিটুইন ইউ অ্যান্ড মি, তাই না? আপাতত একটা সোশ্যাল স্ট্যান্ডিং আছে, সেটা আমি জানি। কিন্তু এই অ্যাটলিস্ট এই ডকুমেন্ট গুলো যেগুলো আমরা লিখছি, এটাকে সুন্দর ফর্মালাইজ করে ওরা কিন্তু ইচ্ছা করে ডিস্ট্রিবিউট করতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি লোকজন এটা থেকে বেনিফিটেড হবে। এনিওয়ে, এখন আমরা এমন একটা স্পেস নিয়ে কাজ করতে চাইবো যেখানে এই দুটো পয়েন্টের মাঝখানে শর্টেস্ট পাথে লাইট ট্রাভেল করবে। হ্যাঁ, আর কিভাবে করতে হয়? সো এইটার জন্য একটা জিনিস লাগে, সেটা দিস ইজ দ্য পিকচার। আমি যখন পড়াতে যাই আমাদের ডিপার্টমেন্টে, আমি এখান থেকে শুরু করি জিআর, কিন্তু যেহেতু আপনাদের ব্যাকগ্রাউন্ড ইজ এলসওয়্যার, আমাকে সামনের এই 2.5টা লেকচার এইটা নিয়ে বক করতে হলো। ঠিক আছে, আমরা কিন্তু 3:40 শেষ করবো। তো ফার্স্ট থিং ইজ স্পেস টাইম। এখানে অবশ্য একটা জিনিস বলি, এই যে ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করছি, আইনস্টাইন তার এই ল্যাঙ্গুয়েজে কিন্তু উনি ওনার থিওরি লেখেন নাই।
এই যে ইরশাদ সাদেক সাহেব যে কথাটা বললেন, যে 60s এর দিকের বই নোটস, 60s এর দিকে জেনারেল রিলেটিভিটির কমিউনিটিতে হিউজ আপহিভাল, ম্যাথে কিছু পরিবর্তন এসেছিল এবং সেই ম্যাথের পরিবর্তনটাও আমাদের এই ঢেউটা এসে, এই সুনামিটা এসে আমাদের এখানে এসে লেগেছে। এবং সেটার জন্য আমরা, আই হোপ ইউ রিমেম্বার হোয়াট ইজ দ্য ম্যানিফোল্ড। আমি লেখা শেষ করিনি, কিন্তু সরি ভুল বলছি, স্পেস টাইম আমরা কিভাবে চিন্তা করব? ইট ইজ এ সেট অফ ইভেন্টস। কিন্তু এটা কতগুলো পয়েন্ট, আর কিচ্ছু না, কিন্তু এখানে আরো কিছু স্ট্রাকচার অ্যাড করতে হবে। কারণ কি, আমরা কি চাই? একটা ডিকশনারি তৈরি করতে। রিমেম্বার আমাদের, আমি এই শব্দ দুটো ব্যবহার করেছি, ডিকশনারি, রসেটা স্টোন, ইউ রিমেম্বার আই হোপ। সেটা হচ্ছে এই স্পেস টাইমের সাথে নিজস্ব একটা ডিকশনারি সাথে করেই যেন আসে, যাতে আমাকে আলাদা আলাদা করতে বলতে হয় না। এই অবজারভার, ওই অবজারভার, এর জন্য একটা ট্রান্সলেশন বই, এই অবজারভার আরেক অবজারভার, তার জন্য আরেকটা ট্রান্সলেশন বই। যখন আমরা আলাপ করতে যাব, যেমন ফর এক্সাম্পল জাতিসংঘে যখন লোকজন যায়, তখন তার সাথে কিন্তু আলাদা করে দোভাষী নিয়ে যায় না। কারণ কি, ওই স্ট্রাকচারের ভেতর এই ল্যাঙ্গুয়েজ অ্যালাউড, দেয়ার উইল বি সাম অটোমেটিক ট্রান্সলেশন ইন বিটুইন। এরকম স্ট্রাকচার ম্যাথামেটিক্স আছে কিনা, সেট থিওরির ভেতর আছে কিনা? দ্য আনসার ইজ ইয়েস। এবং তার মানে সেটাকে যে অবজেক্ট করতে হবে সেটাকে বলে হচ্ছে is to be treated as a manifold. Sorry. ম্যানিফোল্ড পিকচার ম্যাথামেটিক্সে ছিলই, কিন্তু ফিজিক্সের ভেতর এটার এন্ট্রি ঢুকেছে হচ্ছে 60s এর পর থেকে। যদি 60s এর দিকে লেকচার নোটস ফিজিক্স দেখা শুরু করেন নতুন রিসার্চ লেভেলে, দেখবেন এগুলো ভর্তি। এটা আমার জন্মেরও আগে। ম্যানিফোল্ড কি? এটা হচ্ছে ভালগার ডেফিনিশন অফ ম্যানিফোল্ড। আমি অল্প করে কথা শেষ করছি। আচ্ছা, মানুষ, পৃথিবী, আমি এটা অন্য গল্প, কিন্তু এখান থেকে কনসেপ্টটা এখানে আসবে। পৃথিবী কি গোল না ফ্ল্যাট? অনেকটা গোল। অনেকটা মানে হোয়াট ইজ অনেকটা? নিজেরা কিন্তু নিজের কবর খুঁড়ছেন, বুঝছেন? কেয়ারফুল হোয়ার ইউ ইউজ দ্য ওয়ার্ড। স্যার কমলা লেবুর মতো স্যার, দুই পাশে ও মাই গড, হরিবল। ম্যাথে কি আমি ম্যাথের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বলছি। স্যার পৃথিবী, আমি তো যেখানে আছি সেটা ফ্ল্যাট, আর আমি যদি আউটসাইড থেকে দেখি তাহলে তো ওইটা মানে গোল বলা যায়, অথবা যেটাই বলেন কমলা লেবুর মতো। আপনি কোথায় পজিশন বলছেন? এটা কে বলছেন? প্লিজ আপনি আপনার নাম বলবেন, আমি এখানে দেখতে পাচ্ছি না। কে বলছেন? পুলক স্যার নাম। পুলক, চমৎকার। এইটাই হচ্ছে কি একদম ভালো টেকনিক্যাল, ওই আকবর আর বিলবলের গল্পের মতো গল্প। যে আকবর জিজ্ঞেস করেছে যে কতগুলো দিল্লিতে কাক আছে, হচ্ছে 99,999, এর বেশি হলে বাইরে থেকে আত্মীয় ঘুরতে এসছে, আর কম হলে বাইরে বেড়াতে গেছে। সো এইরকম অবস্থা আর কি, which is fine, he is absolutely right. এখানে একটা জিনিস বলি, আমরা টোপোলজি বলে একটা শব্দ ব্যবহার করি, আর একটা হচ্ছে গিয়ে জিওমেট্রি হিসেবে ব্যবহার করি। জিওমেট্রিতে স্ফিয়ার ইজ এক্স্যাক্টলি দিস, যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। মুছে ফেলবো, এটা দেখতে স্ফিয়ারের ইকুয়েশন, তাই না? যার সেন্টার অরিজিনে আর রেডিয়াস r, ঠিক কিনা? এখন এটা যদি সামান্য আমি যদি টাপা দেই, এটার মধ্যে একটা স্মুথ ডিফরমেশন আছে, যে এখান থেকে এখানে আমি যেমন একটা বল নিলে সেটা চাপলে সেটা পৃথিবীর আকার হয়তো ধরতে পারে, কিন্তু ছেড়ে দিলে আবার আগের যাবে। কন্টিনিউয়াসলি স্মুথলি ডিফর্ম করা যায়। আমরা দুটাকে স্ফিয়ার বলবো, ঠিক আছে? মানে একটা হচ্ছে স্মুথ ডিফরমেশন। কিন্তু আমি যদি স্ফিয়ারের ভেতর দিয়ে মাঝখানে এরকম একটা গোল কেটে ফেলি, পাঞ্চ করি একটা, তখন এটা ডোনাটের মতো হয়ে যাবে, তাই না? এবং দেখেন এটা আর একটা কাপের মধ্যে কোনো পার্থক্য নাই, কাপের ভেতরটাও যে এক্স্যাক্টলি এটা ডিফর্ম, আর কিন্তু দেখেন মাঝখানে একটা হোল আছে। সো এই দুটো এক্স্যাক্টলি একই জিনিস ম্যাথমেটিশিয়ানের কাছে। সো আমরা অনেক সময় এরকম ঠাট্টা করি ফিজিসিস্টরা, হু ইজ এ ম্যাথমেটিশিয়ান? দ্য ম্যাথমেটিশিয়ান হু গোজ টু এ পার্টি, একটা টি পার্টিতে যায় এবং গিয়ে সেখানে ডোনাট আর তার কফি কাপের মধ্যে পার্থক্য খুঁজে পায় না। মানে সে কফি খাবে হচ্ছে ডোনাটে নিয়ে, সে ডোনাটটা নিয়ে গিয়ে কফিতে পানি, দুটো একই দেখাচ্ছে।
সো আমরা যে ম্যানিফোল্ড যেটা বলবো, পুলকের ডেফিনিশন ইজ অ্যাবসলিউটলি রাইট। সেটা হচ্ছে যদি আমি তার ছোট্ট একটা পরিসর দেখি, ম্যানিফোল্ড এটা এমন একটা সেট, একটা সারফেস বা ভলিউম, যার যদি কোনো একটা ছোট পার্ট আমি দেখি, যেমন আলু একটা ম্যানিফোল্ড হবে, কারণ তার সামনে ছোট্ট একটা পার্টটা যদি আমি দেখি, সেটা ফ্ল্যাট স্পেসের মতো দেখাবে। এবং এরকম অনেকগুলো ছোট ছোট টুকরো আমি যখন জোড়া লাগাই, তখন সব জোড়া লাগিয়ে পুরো জিনিসটা কনস্ট্রাক্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল, কেউ যদি মসজিদের গম্বুজের উপর একটা ছবি তুলতে চায়, কি করবে? সে টাইলস নেবে, টাইলসকে ভেঙে ছোট ছোট টুকরা করবে, বিভিন্ন রঙের টুকরা লাগিয়ে লাগিয়ে সে একটা মোজাইক তৈরি করবে। দিস ইজ হাউ ইউ টাইল আপ এ ডোম অফ এ মস্ক, তাই না? মসজিদের গম্বুজের উপর কিভাবে টাইলস লাগে, এইভাবেই তো লাগায়, ছোট ছোট টাইলস। বড় সাইজের টাইলস কেউ ব্যবহার করে, ছোট টাইলস। তাহলে ছোট পার্ট নিলে সেটাকে আমাকে ফ্ল্যাট সারফেসের মতো মনে হবে, আর বড় নিলে তখন আমি ফ্ল্যাট সারফেস হিসেবে চিন্তা করতে পারবো। এই হচ্ছে ম্যানিফোল্ডের ডেফিনিশন, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এখানে একটা জরুরি জিনিস আছে। সেই জরুরি জিনিসটা হচ্ছে যে আমি যদি এখানে একটা ছবি আঁকতে যাই, সেটা জিগসা পাজল তো বোঝেন, তাই না? ওই যে ছোট ছোট পিস থাকে, জোড়া লাগিয়ে একটা ছবি বানায়। তাহলে বুঝতে হবে কোন পার্টটার সাথে কোন পার্টটা জোড়া লাগাতে হবে। এটা যদি আমি না বুঝি, আমি একসাথে হাবিজাবি করলে ছবিটা ফেরত পাবো না। তাহলে দেয়ার মাস্ট বি ওয়ে টু কম্বাইন ইচ পিসেস। তাহলে ছোট ছোট পিসে আমি যদি ছোট জায়গায় দেখি, সেটা দ্যাট উইল লুক স্মল পিসেস will look just like flat space time. যদি আমার স্পেস টাইমে দেখি, কার্ভড হলেও সেটা ছোট পিসের ভেতর এটা ফ্ল্যাট স্পেস টাইমের মতো দেখাবে। তার মানে কি? এটা কিন্তু আমি ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে আসতে পারলাম, কারণ ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল করার সময় আই হোপ ইউ রিমেম্বার আমি এখানে কি করেছি, স্মল রিজন অফ স্পেস টাইম নিয়েছি। সো স্মল রিজন অফ স্পেস টাইমের ভেতর লাইট যদি কার্ভড হয়ে থাকে, সেটাকে আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে স্ট্রেট লাইন বানাতে পারবো ফ্ল্যাট স্পেসের মতো। ডু ইউ সি হাউ দিস হোল পিকচার ফিটস ইন? ছোট ছোট পার্ট কমপ্লিটলি ভিন্ন ভিন্ন, কিন্তু যেই মাত্র ম্যানিফোল্ড পিকচারটা নিয়ে আসি, তার সবগুলো কিন্তু একসাথে জোড়া লেগে যায়। আমি কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছি এখন। নাও ইউ ক্যান আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট, কারণ এই জায়গাটা একটু কঠিন, বুঝতে একটু সময় লাগে, এবং এটা মানে ভিতরে ডিফিউশন, অভিশ্রবণ প্রক্রিয়ার ভেতরে ঢুকতে সময় লাগবে। সো এখানে উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি কোনো কিছু বলবো না, আই উইল ট্রাই টু আনসার ইউ। কিন্তু যদি আমাকে এখন আবার সেই পিচ্চিকালে ছোটবেলা ক্লাস 1 লেভেলের প্রশ্ন করেন, তাহলে আমি গাড়ি খাবে। গাড়ি তো দেখি না, আমি বকা দেবো আর কি, দ্যাটস ইট। আমি নিজেও বকা খাই এখনো, যারা আমার থেকে, এটাই এমন একটা জিনিস যে আমার থেকে ঊর্ধ্বতন নলেজে, নট বয়সে, যারা আমার ছোট ছাত্র, আমার ছাত্রও আছে যারা আমার থেকে বেটার করেছে, তো তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞেস করি, তারা মাঝে স্যার আপনি জানেন, নো প্রবলেম, না জানাতে কোনো সমস্যা নাই। কিন্তু ইগনোরেন্ট থাকা একটা হচ্ছে না জানা, সেটা কোনো গুনাহের কাজ না, কিন্তু মূর্খ থাকাটা হচ্ছে গুনাহের কাজ, সুযোগ দেওয়ার পর। Anyway, আমি একটু কথা বেশি বলি, বিশেষ করে লেকচারিং এর সময়, that everybody knows. So, ওকে, কারো কি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এরপর একটা জিনিস লিখবো, ভয়ঙ্কর জিনিস। এখানে নন ইনার্শিয়াল ফ্রেমের কারণে লাইটটা বেন্ড হচ্ছে, তা আমরা মেকানিক্সে যে এখন হোল্ড অন। তাহলে আমি কি বললাম? নন ইনার্শিয়াল কারণে না। এখন আমি কি কারণ কি দেখতে পাবো? আমার ওই রিজনের ভেতর কে বাইরে থেকে টানতেছে, ধাক্কা দিচ্ছে, সেটাকে আমি দেখতে পারবো না। আমাকে আমার অবজারভেশন থেকে আমাকে সেটা বলতে হবে। এখন আমি কি দেখবো? আমি দেখবো হচ্ছে আমার পার্সপেক্টিভে ওই নন ইনার্শিয়াল ফ্রেমটা দেখাবে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতো। সো আমি আর নন ইনার্শিয়াল ফ্রেম শব্দটা ব্যবহার করব না, কারণ নন ইনার্শিয়াল ফ্রেম কি নন ইনার্শিয়াল নাকি ইনার্শিয়াল, সেটা আমি আমার এই ঘরের ভেতর থেকে বলতে পারবো না। আমি এই যে ছবিটা যে আঁকলাম, এটা কি জন্য এতক্ষণ ধরে ঘ্যান করলাম আমি, সে কারণে ওই ঘরের ভিতরে থেকে তার পক্ষে তো বোঝার উপায় নেই, বাইরে হুক দিয়ে কে টানছে না, তাকে ওই অবজারভেশনের ভেতর থেকে বলতে হবে। সে অবজারভেশন থেকে কি দেখছে, সে বলবে আমি এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখছি। আমার ক্লু হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে লাইট বেন্ড হবে, সেটা ইনার্শিয়াল কারণে হলো না নন ইনার্শিয়াল কারণে, সেটা প্রবলেম না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যালাসি অফ ইউর কোয়েশ্চেনের দুর্বল পয়েন্টটা কোথায়?
এটা কি সমস্যাটা ছিল? হ্যালো, না স্যার, আমি সমস্যাটা ছিল হচ্ছে যে মেকানিক্সে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে যেমন আর্থ কন্টিনিউয়াস রোটেটিং করতেছে, এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু এটা যে নন ইনার্শিয়াল ফ্রেম সেটা আমি কিভাবে বলবো? এটা অনলি যখন বাইরের সাথে কম্পেয়ার করতে যাই তখন আমি বুঝতে পারছি একটা ইনার্শিয়াল ফ্রেমের সাপেক্ষে এটা ত্বরণে চলমান। কিন্তু আমি ওই ফ্রেমের ভেতর বসে থাকি, তাহলে আমি কেমন করে বুঝবো যে ত্বরণে চলমান নাকি না? ফ্রেমের মধ্যে জানতে পারবো না, যেহেতু আমি সব অবজারভেশন লোকাল, সব অবজারভেশন আবার এক্সপেরিমেন্ট মেকানিক্স এর গুলো হচ্ছে লোকাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লোকাল? জি স্যার। আমি ঢাকায় বসে তো ঢাকার রেজাল্ট লিখবো, আমি ঢাকায় বসে তো আর রংপুরের রেজাল্ট লিখতে যাবো না। আমি কথা বলতে দিচ্ছিলাম না, কিন্তু মানে ইউ আন্ডারস্ট্যান্ড, আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আমি এই টাইপের কোয়েশ্চেন আগেও শুনেছি, আমি মোটামুটি জানি যে কি টাইপের কোয়েশ্চেনে আসতে পারি আমরা। এইটা এইটা জিনিসটা ধরেই আমি বলার চেষ্টা করছিলাম, বাট মেবি সামটাইমস আই এম রং। হ্যাঁ, সো হ্যাভ আই আনসার্ড ইউর কোয়েরি? জি স্যার। ওকে, ফাইন। Shall we move on? না সরি, আমি থেমে গেলাম, প্লিজ বলুন। হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছেন? বলেন, সমস্যা নেই। You see, I'm trying to discuss things with you. হ্যাঁ, এখন এখানে সমস্যা আছে, যেটা হচ্ছে যে আপনারা একদমই চিন্তা করে অভ্যস্ত, তাই না? যে জিনিসটা জেনারেল রিলেটিভিটি মানে বুঝতে কিন্তু লোকের সময় লেগেছে। আর আই হোপ ইউ রিমেম্বার দিস স্টোরি, যে 1919 সালে এডিংটন, যিনি লাইটের বেন্ডিংটা প্রুফ করেছিলেন এক্সপেরিমেন্টালি, হ্যাঁ, তাকে লোকজন গিয়ে জিজ্ঞেস করেছে, আমরা যা শুনেছি নাকি এই থিওরি মানে জেনারেল রিলেটিভিটি 3 জন লোক নাকি সারা ওয়ার্ল্ডে বলছে। তখন এডিংটন বলে, তৃতীয় ব্যক্তিটাকে? You don't understand what it means. আইনস্টাইন থিওরি বোঝে, এডিংটন তার থিওরি বোঝে, তাহলে সে এক্সপেরিমেন্ট করবে কিভাবে? কিন্তু তৃতীয় ব্যক্তিটাকে nobody knows. Actually ছিল, there are people like David Hilbert. হিলবার্টের এখানে কন্ট্রিবিউশন আছে, সে ম্যাথমেটিশিয়ান, কিন্তু ফিজিক্স কমিউনিটি তাকে কেউ চেনে না ওই সময়। হিলবার্টের নাম পরে এসছে হিলবার্ট স্পেস করতে গিয়ে। সরি, আপনারা কেউ কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এত ভলিউম লো রাখলে কিচ্ছু শোনা যায় না, জোরে বলবেন। হ্যালো, কোনো প্রশ্ন নেই? কি বকা খাওয়ার ভয়? এই মুহূর্তে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই। হ্যাঁ, তাহলে আমি যে জিনিসটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট উই কল এ মেট্রিক। কিন্তু আমি এটা প্রথমে রেগুলার 2D ইউক্লিডিয়ান স্পেস, মানে আমরা যেটা 2 ডিমেনশনাল প্লেন করি, ইউক্লিডিয়ান প্লেনের জন্য ব্যবহার করি। এক্সাম্পল, what is a metric? Metric হচ্ছে জাস্ট একটা কোয়াড্রেটিক ফর্ম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এ কোয়াড্রেটিক ফর্ম ইজ? হ্যালো, কোয়াড্রেটিক ফর্ম সম্বন্ধে আইডিয়া আছে? এটা কিছুই না, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম, বা জেড স্কোয়ার মানে, এবং প্লাস এক্স ওয়াই। এখানে সামনে আরবিট্রারি কোএফিশিয়েন্ট থাকতে পারে, 10, 5, 7, 33, 16, xz এরকম। কোয়াড্রেটিক কেন? প্রত্যেকটা টার্মের যদি সবগুলা ভ্যারিয়েবল গুলোর আমি পাওয়ার নেই, সবগুলোর যোগফল 2। এক্স এর পাওয়ার কত? 2 প্রথম টার্মে। ওয়াই আছে করো না, জেড আছে করো না, তো সবগুলো পাওয়ার যোগ করলে কত পাচ্ছি আমি? 2। হ্যাঁ, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একই আর্গুমেন্টে, এক্স ওয়াই, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, যোগ করলে 1 + 1 = 2। তো সবগুলোর পাওয়ার যদি আমি যোগ করি, প্রত্যেকটা টার্মে ভ্যারিয়েবল গুলোর পাওয়ার সবগুলোর যোগফল হবে 2। দিস ইজ এ কোয়াড্রেটিক ফর্ম, ঠিক আছে? সো আমি যদি ছোট্ট একটা পার্টে নেই,
এই হচ্ছে আমার ম্যানিফোল্ডের একটা টুকরা, পুরো ম্যানিফোল্ডটা একটা কার্ভড অবজেক্ট, ওকে আমি একটু ছোট করে আঁকি, এটা আরো বেশি বড় হয়ে গেছে। তো ধরা যাক আমি এইরকম একটা সারফেস নিলাম, প্যারাব্যাক একটা চাদরের মতো, তার একটা ছোট্ট পার্ট আমি নিচ্ছি। ছোট পার্টের ভেতর যদি আমি এটাকে বড় করি, এনলার্জ, তাহলে এখানে একটা ভেক্টর নিলাম dx আর আরেকটা ভেক্টর নিলাম dy, যারা 90 ডিগ্রি টু ইচ আদার। সো আমি এটাকে লোকাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলবো। লোকাল কেন? কারণ এটা শুধুমাত্র এই পয়েন্টের জন্য প্রযোজ্য। আমি অন্য পয়েন্টে গেলে সেটা কিন্তু আর ওই সারফেসের কোঅর্ডিনেট দিয়ে আমি সেটাকে কভার করতে পারবো না। হ্যাঁ, আমি যদি পৃথিবী কার্ভড, তাই না, তো আমি যদি একটা স্ট্রেট লাইন টানতে থাকি সেটা পৃথিবীর বুক থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, কারণ আর্থ কার্ভড, তাই না? সো আমি এই জন্য প্রত্যেকটা পয়েন্টে আমি এক একটা ছোট ছোট কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই চুজ করতে পারি। তো আমি এরকম একটা ছোট্ট একটা পার্ট নিলাম dx আর একটা dy, তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে যদি আমি ডিস্টেন্স স্কোয়ার্ড বের করতে চাই, সো ডিস্টেন্স স্কোয়ার্ড যেটা আমি একটু আগে বলেছিলাম, সেটার ফর্ম কি হবে? dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার, কার্টেসিয়ান কিন্তু, অতএব ডিস্টেন্স স্কোয়ার হবে dx, যার ভেক্টরের লেংথ স্কোয়ার যদি আমি বের করতে চাই, dx যদি তার x অক্ষের প্রজেকশন, dy যদি তার y অক্ষের প্রজেকশন হয়, তাহলে তার লেংথ স্কোয়ার কিভাবে হবে? dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার। কোনো সন্দেহ, কোনো কমপ্লেইন্ট বা কোনো প্রশ্ন? এটা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। কোনো প্রশ্ন নাই স্যার। থ্যাংক ইউ। তাহলে আমি যদি কালকে সকালে উঠে বসি যে আমি কার্ভ সিস্টেম ব্যবহার করতে চাই, হ্যাঁ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের পরিবর্তে আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করব, যেটা হচ্ছে uv। তাহলে u would be a function of xy, v হবে ফাংশন অফ xy। বা আমি উল্টো করে এটাকে যদি ইনভার্ট করতে পারি, এবং ইনভার্ট করতে পারতে হবে, কারণ কি, আমার সব অবজারভারই সমান, সব কোঅর্ডিনেট সিস্টেমই গণতান্ত্রিক, যে কোনো টাইমে ব্যবহার করতে পারি। তাহলে আমি এটাকে উল্টিয়ে x as a function of uv, y as a function of uv লিখতে পারি, because it's a manifold. ম্যানিফোল্ডের এই প্রপার্টি আছে যে আমি যে কোনো ছোট্ট জায়গার ভিতর নতুন নতুন কোঅর্ডিনেট সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি, এবং সব কোঅর্ডিনেট সিস্টেমই কার্টেসিয়ান না হোক, কিন্তু আমি এক্স আর ওয়াই দিয়ে সবটার ওই ছোট জায়গার ভিতর সব পয়েন্টকে আমি করতে পারি। এটা ভূগোলে আমরা ব্যবহার করি, আমরা ম্যাপ অনেক রকম ভাবে তৈরি করি না, কিন্তু সব ম্যাপই যদি ভালো ম্যাপ হয়ে থাকে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়। সো আমি ডান দিকের ম্যাপ থেকে বাঁ দিকে যেতে পারবো, বাঁ দিকের ম্যাপ থেকে ডান দিকে আসতে পারবো। সো উই হ্যাভ জাস্ট এমপ্লয়েড দ্যাট। কিন্তু এখানে যেটা জরুরি যে ম্যানিফোল্ড থাকার কারণে আমি আই উইল বি এবল টু গো ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে এবং পেছনে ছোট ছোট জায়গার ভেতর আমি আমার কোঅর্ডিনেট গুলোকে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? তো যেমন আমি পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেতে পারি, আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট যেতে পারি। তো সেই রকম আর কি। ইউভি কোন কোঅর্ডিনেটটা আমি কিন্তু বলছি না, আমি জাস্ট বলছি যেটা একটা দুটো কোঅর্ডিনেট আমার থাকতে হবে, কারণ দুটো থেকে দুটো। যারা ক্লাসিক্যাল মেকানিক্স করেছেন, আই হোপ ইউ রিমেম্বার যে ওখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা জিনিস আছে। সো ডিগ্রিজ অফ ফ্রিডমে কিন্তু কোনো বলে দেওয়া নাই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করতে হবে। ওখানে কিন্তু এটা আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু এটা কমপ্লিটলি সিস্টেমটাকে পুরোটাকে ডিসক্রাইব করতে পারতে হবে। এটা এক্স্যাক্টলি এই জিনিসটাই। ঠিক আছে? সো ক্লাসিক্যাল মেকানিক্স কোর্সে কিন্তু এই যে জিনিসগুলো আমি এখন বলছি, এটা পড়ানোর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ছিল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। আমি জানি না কতটুকু ডেপথে পড়ানো হয়, বাট এই সেটা ব্যাপার। তাহলে আমি এখন এটাকে কি করবো, এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, একটু জায়গা নিয়ে লিখি। তাহলে এটা হবে dx পার্শিয়াল ডেরিভেটিভ du প্লাস dx dv dv, আর dy এর জন্য এখানেও আসলে ঠিক এক্স্যাক্টলি একই জিনিস। আমি ধীরে ধীরে লেখার চেষ্টা করছি। তাহলে এটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন না, যে আমি এক্স আর ওয়াই থেকে, সরি আমি লিখতে ভুল করেছি, এটা ভি হবে। আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা হচ্ছে বিটুইন dx dy দুটো ভেক্টরের কম্পোনেন্ট থেকে du dv এই দুটো কম্পোনেন্ট আমি ট্রান্সফর্ম করলাম, এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ওই পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে?
এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি, এই ডিস্টেন্স স্কোয়ারটাকে আমি লিখতে হচ্ছে ডিএস হোল স্কোয়ার। তাহলে আমি পরের পাতায় যাই। ডিএস হোল স্কোয়ারকে আমি কি লিখতে পারি, ডিএক্স কমা ডিওয়াই, এটা একটা রো ভেক্টর, আশা করি সমস্যা হচ্ছে না কারো। 0 0 1 dx dy, আমি যদি গুণ করি দিস ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু, লেখার দরকার নেই কিন্তু আমি আপনাদের মনে রাখার সুবিধার্থে এটা লিখছি। এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, এবং ডায়াগোনাল হওয়ার কারণে এটা অলসো ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা তো ক্লিয়ার, আই হোপ, যে আমি ডিস্টেন্স স্কোয়ারকে এইভাবে লিখতে পারি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোয়াড্রেটিক ফর্ম, সিম্পল কোয়াড্রেটিক ফর্ম যেটা ডায়াগোনাল। এখন আমি কি করলাম একটু আগে, যে আমি ডিএক্স ডিওয়াই এটাকে আমি লিখবো হচ্ছে ডি আর ভেক্টর, ঠিক আছে, ভেক্টর কলাম ভেক্টর ইজ ইকুয়াল টু, কি ব্যাপার এটা কালো থেকে, তাহলে ডিইউ ডিভি, তাহলে এখানে ম্যাট্রিক্স আকারে ডিইউ সরি ডি dx du dx dv dy du dy dv। এই যে দেখেন এই আগের যে ইকুয়েশনটা আমি এখানে, এই যে এই পেয়ারটা এখানে যেটা আছে, সরি, এটাকে আমি ম্যাট্রিক্স আকারে এইখানে লিখলাম। এখানে রিমেম্বার এটা ম্যাট্রিক্স, শেষে এক্স দিয়ে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তাহলে এটাকে আমি ডিআর কার্টেসিয়ান ভেক্টরকে আমি লিখতে পারি ইন টার্মস অফ সাম ম্যাট্রিক্স আর, এটা একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স। যদি আমার এখানে এনটা কোঅর্ডিনেট থাকে, এখানে n/n ম্যাট্রিক্স আসবে, কারণ n থেকে n কোঅর্ডিনেট আমি ম্যাপ করব, ঠিক আছে। তাহলে r টাইমস এটাকে আমি বলি হচ্ছে du, এই ভেক্টরটাকে পুরোটাকে ভেক্টর হিসেবে du বললাম। যদি পছন্দ না হয় ওইভাবেই রেখে দেন, সমস্যা নেই। আমি ম্যাট্রিক্স ইউজ করতে ব্যবহার করি, পছন্দ করি, কারণ কি এটা কম্প্যাক্টলি ছোট্ট করে লেখা যায়। এখন দেখেন এটা কি, এটা অ্যাকচুয়ালি নাথিং বাট, কি যে সমস্যা হয়েছে আমার এই হাতে, dr ভেক্টর ট্রান্সপোজ, এটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স তাই না, আমি 2 লিখি কারণ এটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর হচ্ছে dr। এখন আইটা না লিখলেও চলে, এটা হবে dr ট্রান্সপোজ dr, কিন্তু এখানে আইডেন্টিটি। এখন এটা এমন কোনো কথা নাই যে অন্য কোনো সাম ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখলেও চলে। যেমন ফর এক্সাম্পল আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করি, dr স্কোয়ার প্লাস r স্কোয়ার d থিটা স্কোয়ার, পোলার কোঅর্ডিনেটে, সরি, তাহলে পোলার কোঅর্ডিনেটে এটা কি আসবে, এখানে ম্যাট্রিক্সের জায়গায় আসবে 1 আর r স্কোয়ার, আর এখানে লিখবো হচ্ছে dr d থিটা, এখানে হচ্ছে dr d থিটা ফর পোলার কোঅর্ডিনেটস, এক্স্যাক্টলি একই। এটাও ডায়াগোনাল কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স না মাঝখানে। So in general you have some matrix which is diagonal and symmetric. তাহলে এখানে dr ট্রান্সপোজটা কি হবে, dr ট্রান্সপোজ হবে du ট্রান্সপোজ r ট্রান্সপোজ। তো আমি যদি এখানে বসাই এগুলো, তাহলে dr ট্রান্সপোজ ছোট r এর জায়গায় লিখবো হচ্ছে, বিরক্তিকর এটা লাভটা দিল, কম কিন্তু আজকে লিখিনি আমরা, এই জিনিসটা আমরা ব্যবহার করি
du transpose du হচ্ছে এটা, I hope you remember this. তারপর হবে R ট্রান্সপোজ, তারপর আমার অরিজিনাল যে ম্যাট্রিক্স ছিল, এখানে যে ম্যাট্রিক্সই থাকবে, আইডেন্টিটি থাকবে এমন কোনো কথা নাই, বাট এই ক্ষেত্রে আইডেন্টিটি। আর ফাইনালি ডিআর এর জায়গায় এটা বসাবো, তাহলে এখানে আসবে আর ডিইউ। তাহলে ইন জেনারেল এন্ড ফর অ্যান আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম আমি কি লিখব? এটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ডায়াগোনাল হবে এমন কোনো কথা না। এটা কেন সিমেট্রিক ম্যাট্রিক্স? বিকজ আমি এই ম্যাট্রিক্সকে যদি আমি আবার ট্রান্সপোজ করি, ইউ রিমেম্বার হোয়াটস দ্য ডেফিনিশন অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে তার সমান হয়, ঠিক আছে? তাহলে আমি পুরো ম্যাট্রিক্স যেটা এখানে আছে এটাকে আমি ছোট জি বললাম, হ্যাঁ। সো জি ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা হবে। এখন এটাকে ট্রান্সপোজ করার রুলকে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, এটা ঠিক উল্টো অর্ডারে ট্রান্সপোজ করে যেতে হবে। সো এটা হবে আর ট্রান্সপোজ আইডেন্টিটি, বা যে ম্যাট্রিক্সটা এটা সিমেট্রিক এটা ট্রান্সপোজই থাকবে সেম, আর ট্রান্সপোজ ট্রান্সপোজ, কারণ আমি আই হোপ ইউ রিমেম্বার আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এ বি সি whole transpose is equal to C transpose, B transpose, A transpose. তাহলে R transpose আবারও ট্রান্সপোজ, তো দুবার ট্রান্সপোজ করে এটা হচ্ছে R, তাহলে এটা তো ঠিক আবার আগেরটাই ফেরত পেলাম, so it is G. So this is symmetric. So therefore যদি আমি অন্য আরবিট্রারি কোঅর্ডিনেট ফর্মে যাই তাহলে আমি এটাকে ফ্ল্যাট হতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। U আর V যে কোনো দিকে হতে পারে, but they are not different, they are not the same. So এখানে আসবে du transpose G, which is a symmetric matrix, times du. এই symmetric matrix এর কাজ কি? এটা symmetric matrix এর কাজ হচ্ছে the distance squared in arbitrary point, sorry, in arbitrary coordinate system between two neighboring points, দুটো পয়েন্টের মাঝখানে আমি যদি ডিসটেন্স বের করতে চাই, সেই ডি স্কোয়ার করার ফর্মুলা in a non-Cartesian system এইরকম ফর্মে দেবে। This G is also known as a metric. শব্দ দুটো খুবই কাছাকাছি কিন্তু পার্থক্য দু জায়গায়। কি কি? একটা হচ্ছে এখানে ম্যাট্রিক্স IX আর ওটা হচ্ছে IC, আর ME হচ্ছে গিয়ে শেষেরটা, ওটা MA। ম্যাট্রিক্স হচ্ছে কি রো আর কলাম, সিমেট্রিক হতে হবে বা এরকম কোনো কিছু নাই। এই ম্যাট্রিকের কাজ একটা, কিন্তু এটা ম্যাট্রিক্স আকারেও লেখা যায়, যদি চাই ম্যাট্রিক্স আকারে নাও লিখতে পারি। কিন্তু এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো ভেক্টরের যদি আমি কম্পোনেন্টস জানি, সেই কম্পোনেন্টস থেকে তার লেংথ স্কোয়ার বের করার নিয়ম কি। যেমন আমরা এ ভেক্টর যদি জানি, আমরা এ ডট এ একভাবে লেখার একটা নিয়ম আছে, দ্যাট ইজ অলসো মেট্রিক। কি মেট্রিক? কার্টেসিয়ান মেট্রিক, আমরা অলরেডি সেটা ব্যবহার করেছি। সো এইটা তাহলে আমার যে জিনিসটা প্রয়োজন, যে আমি জানি যে ছোট্ট স্পেসে লাইট সিমেট্রিক। এখন এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে সাইন যে প্লাস বা মাইনাস এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমি ইচ্ছা করলে এখানে মাইনাস দিতে পারতাম, মাইনাস দিলে ওটা কি নন সিমেট্রিক ম্যাট্রিক্স হতো? The answer is no, ওটা তখনও সিমেট্রিক ম্যাট্রিক্স। সো দেয়ারফর মাঝখানে এটা সাইন কি সবগুলোকে প্লাস হতে হবে বা সবগুলোকে মাইনাস হতে হবে, প্লাস মাইনাস যে কোনো জিনিস হলেই লেখা যায়, কিন্তু আমি ডায়াগোনালি লিখতে পারি। যদি এটা লিখতে পারি তাহলে এটাকে আরবিট্রারি কোঅর্ডিনেটে ইউ ক্যান অলওয়েজ ওয়ার্ক দিস। এবং আমি লাইটের ক্ষেত্রে আমরা দেখেছি, ফর লাইট ইন আ স্মল রিজন we saw t squared minus x squared is invariant. ইনভ্যারিয়েন্ট মানে কি? এটা যে কোনো কোঅর্ডিনেটে যাই এটা একই রকমই দেখাবে, ঠিক আছে? তো তাহলে এইটা যদি আমি আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম লিখি, এটা এখানে না লিখে, সো কার্ভ যদি আমি ফ্ল্যাট কোঅর্ডিনেট ইউজ করি তাহলে এইটা হবে ইনভ্যারিয়েন্ট ইন এ স্মল রিজন।
this I will call my length square, which is an invariant. ওটাকে এক্স্যাক্টলি যে লেংথ হিসাবে চিন্তা করতে, লেংথ হচ্ছে একটা সামথিং which is invariant, স্কেলার। তাহলে in arbitrary, not necessarily inertial, ইনার্শিয়াল মানে হচ্ছে ফ্ল্যাট কোঅর্ডিনেট, আমরা এইভাবে চিন্তা করবো। ফ্ল্যাট মানে হচ্ছে ইনার্শিয়াল, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটি থেকে লাইটকে স্ট্রেট লাইনে যেতে দেখবো। এখন আমি লাইটকে স্ট্রেট লাইনে দেখবো না। নট নেসেসারিলি ইনার্শিয়াল, ইনার্শিয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই। ইন আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম, the distance between two neighboring space-time points will be given by এইখানে যেভাবে করছে, এটাকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি GUA DUB, AB মানে কোঅর্ডিনেটের কম্পোনেন্ট, আর GAB। ওকে, এই নোটেশনটা আমি পরে আসবো। ওকে, এই নোটেশনটা আমরা কালকে আলাপ করবো। আমার খুব হাতে বেশি সময় নাই, কিন্তু যতটুকু পারা যায় সেটা হচ্ছে we will write distance squared exactly in this manner. তাহলে এগুলো হচ্ছে কম্পোনেন্টস, আমি যে কোনো অর্ডার লিখতে পারি। GAB DUA DUB। এখানে নোট, আমরা সামেশন কনভেনশন ব্যবহার করছি। যদি না জানা থাকে, I will talk about this tomorrow. আজকে সময় হবে না। সামেশন কনভেনশন এমপ্লয়েড, so sorry, to be explained tomorrow. Okay, আমার মনে হয় we have just run out of time, so I will stop here.